এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। সৌদি আরবের সব রাস্তা বন্ধ করছে ইরান। ইয়েমেনের এক ঘোষণায় সৌদির চোখে মুখে অন্ধকার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মুসলিম হয়ে বিশ্বাসঘাতকতার চূড়ান্ত শাস্তি পাওয়ার দ্বারপ্রান্তে সৌদি আরব। সৌদির তেল বের হওয়ার সব পথ রীতিমতো বন্ধ হওয়ার চূড়ান্ত ব্যবস্থা করেছে ইরান এবং তার বন্ধুরা। এবার মার্কিন মিত্র সৌদি আরবকে চরম বার্তা দিল ইয়েমেন। স্পষ্ট ভাষায় দিয়েছে সরাসরি নৌ অবরোধের ঘোষণা। জানান দিল শক্তি প্রদর্শনের ক্ষেত্রে রিয়াদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই সানা। বছরের পর বছর ধরে ইয়েমেনের ওপর যে অবরোধ ও সামরিক চাপ প্রয়োগ করেছে সৌদি আরব, তারই এবার পাল্টা জবাব দেবে ইয়েমেন। তবে কি নতুন অধ্যায়ে প্রবেশ করলো মধ্যপ্রাচ্য সংঘাত? এদিকে পুতিনের কথাও শুনল না ইরান। বের করে ফেলল ভয়ঙ্কর কালো শয়তান। রাডারে ধরা পড়ে না ইরানের রহস্যময় স্টেলথ বিমান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হঠাৎ করে একেবারে অন্ধ হয়ে গেছে। কোটি কোটি ডলারের অত্যাধুনিক রাডার আর মহাকাশ থেকে নজরদারি স্যাটেলাইট নীরবে এক লহমায় নিষ্ক্রিয় হয়ে গেছে। আর এই নীরবতার মাঝে আকাশ থেকে একটা প্রলয় নেমে আসে। কল্পনা মনে হচ্ছে, কিন্তু এর শুরুটা হয়েছিল বেশ অদ্ভুত একটা জায়গা থেকে। আপনি হয়তো ভাবছেন আমেরিকা বা ইউরোপের কথা শুনলে বোঝা যায়, কিন্তু রাশিয়া এখানে কি করছে। একটু পেছনে ফিরে দেখলে বোঝা যাবে কতটা জটিল এই সমীকরণ। যুদ্ধের এই চরম মুহূর্তে যখন একটা ভুল পদক্ষেপই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, ঠিক তখনই মস্কো থেকে তেহরানের একটা গোপন বার্তা যায়। ভ্লাদিমির পুতিন নিজেই ইরানকে একটা পরামর্শ দেন। একজন অভিজ্ঞ দাবারু হিসাবে তিনি বুঝতে পেরেছিলেন যে এখন হাতের সব তাস উজাড় করে দেখানোর সময় নয়। তিনি ইরানকে বলেছিলেন তাদের সবচেয়ে গোপন অস্ত্রটা এখনো লুকিয়ে রাখতে। কিন্তু ইরান কি সেই পরামর্শ মানল? তেহরান মস্কোর কথাকে একপাশে সরিয়ে রেখে এমন একটি অস্ত্রের আবির্ভাব ঘটালো যার অস্তিত্ব সম্পর্কে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ধোঁয়াশায় ছিল। তারা সামনে আনলো একটি এমন বিমান যেন মৃত্যুর নিজস্ব একটা প্রতিমূর্তি। আপনারা হয়তো স্টেলথ টেকনোলজির নাম শুনেছেন। আমেরিকার যুদ্ধ বিমানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু ইরান যে বিমানটি নিয়ে এলো সেটা শুধু চোখের আড়ালে থাকার মতো না। সাধারণ কোনো যুদ্ধ বিমানও নয়, এটা যেন আকাশের ভাসমান এক টুকরো অন্ধকার। এই বিমানের গায়ের রং দেখলে বোঝা যায় কতটা নিষ্ঠুর পরিকল্পনার ফসল এটা। এদিকে ছাত্রদের আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী। সংসদ ছেড়ে পালালেন নরেন্দ্র মোদী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদচালক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গতকাল সোমবার 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এদিকে মোদীর ঘুম উড়িয়ে দিয়ে দিল্লির রাস্তা তেলাপোকা বাহিনীর দখলে। টালমাটাল মোদী সরকার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী, যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকি? ভারতের রাজধানী দিল্লিতে সোমবার ছিল এক উত্তপ্ত দিন। সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য ন্যায় বিচার। হাজার হাজার বিক্ষোভকারী সংসদের দিকে এগোতে শুরু করলে দিল্লির পুলিশ শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসায়। বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়। সংসদের আশেপাশে জারি করা হয় নিষেধাজ্ঞা। তারপরও এগিয়ে যান আন্দোলনকারীরা। এদিকে এবার জর্ডানকে ধরে ফেলেছে ইরান। ঘটনা কি? রহস্যময় মার্কিন টাওয়ার 22 পরিচয়। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রহস্যময় এক মার্কিন ঘাঁটি জর্ডানের টাওয়ার 22। ইরান সেখানেও দিল হানা। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এবার একের পর এক মৃত্যুর নিশানা আছে ইরান। জর্ডান থেকে ইরাক কিংবা বাহরাইন থেকে কুয়েত, সবই যেন তেহরানের টার্গেট তালিকায়। তাই তো জর্ডানের কবর রচনার মিশনে নেমেছে তেহরান। আর এতেই জাহান্নামের আগুনে পুড়ছে বেঈমান জর্ডান। মুহূর্তে কেঁপে উঠছে একের পর এক সামরিক ঘাঁটি। আকাশ চিরে ছুটে যাচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর বিস্ফোরণের বিকট শব্দে থরথর করে কাঁপছে পুরো অঞ্চল। আকাবা বিমানবন্দর থেকে মার্কিন টাওয়ার 22 ঘাঁটি কোথাও যেন রেহাই নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে তাদের হামলায় ধ্বংস হয়েছে মার্কিন C-17 পরিবহন বিমান ও P-8 সামরিক কমান্ড বিমান। একই সঙ্গে টাওয়ার 22 ঘাঁটির আবাসিক ইউনিট গুড়িয়ে দিয়ে বহু মার্কিন সেনাকে হত্যার দাবিও করেছে তারা। এদিকে দফায় দফায় ভূমিকম্পে কাঁপছে ইরান। আড়ালে কোনো ভয়ঙ্কর সত্য লুকাচ্ছে কি তেহরান? এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের আগুন জ্বলছে বাইরে, আর মাটির নিচে চলছে অন্য এক মহাপ্রলয়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধ বিমানের গর্জনে কাঁপছে, ঠিক তখনই পায়ের নিচের মাটি জানান দিচ্ছে অন্য এক ভয়ঙ্কর
ভয়ঙ্কর বার্তা। মাত্র 7 দিনে 83 বার কেঁপে উঠেছে পারমাণবিক শক্তিধর দেশ ইরান। চারদিকে যখন বারুদের গন্ধ, তখন মাটির নিচের এই অনবরত কম্পন কি কেবলই প্রকৃতির খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? সময়টা যেন থমকে গেছে ইরানের মানুষের কাছে। যুদ্ধের ভয়াবহতা আর আতঙ্ক কমছেই না, আর অন্যদিকে পায়ের নিচে অনবরত কাঁপছে মাটি। সব মিলিয়ে এক চরম দোলাচলে পুরো দেশ। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউট যখন একের পর এক ভূকম্পনের খতিয়ান দিচ্ছিল, তখন চমকে উঠেছে খোদ আন্তর্জাতিক মহলও। এদিকে ইরানের সরাসরি স্থল অভিযানে মার্কিন সেনারা মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার ইরানের। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। টানা বিমান হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং কৌশলগত স্থাপনায় বিস্ফোরণের পর এবার সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও জল্পনা। মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলো শুধু সামরিক ঘাঁটি বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ সেতু, রেললাইন, সড়ক, বন্দর, বিমানবন্দর এবং সাঁজোয়া ইউনিটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষকদের মতে এ ধরনের লক্ষ্যবস্তু নির্বাচন সাধারণ বিমান অভিযানের চেয়ে অনেক বিস্তৃত সামরিক পরিকল্পনার ইঙ্গিত দিতে পারে। এদিকে অ্যামাজনের ডেটা সেন্টার গুড়িয়ে দিল ইরান। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার মধুক্ষেত্র যখন মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার ইরানের কাছে 40 দিনের যুদ্ধে পরাস্ত হবার পর যখন ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী, সেই সময়ে হঠাৎ করে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নন অ্যাগ্রেশন প্যাক্ট এবং মুসলিম নেটো গড়ে তোলবার জন্য তৎপর হয়ে ওঠেন। এমনকি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান খোদ পাকিস্তানের ইসলামাবাদে উড়ে গিয়ে এই মুসলিম নেটোর কাজকে এক ধাপে অনেকখানি এগিয়ে নিয়ে যান। আর যখন মুসলিম নেটোর নেতৃত্বে ইরান সবার আগে এগিয়ে আসতে শুরু করে, তখনই ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হয়ে পড়েন যে কোনো মূল্যে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে না দিতে। কারণ যদি মুসলিম রাষ্ট্রগুলো একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, পশ্চিমী দুনিয়ার শোষণ ক্ষেত্র, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস শোষণ করা যে ঐতিহ্য অতীতকাল থেকে আমেরিকা এবং ইউরোপ করে আসছিল, সেই শোষণের ইতি পড়বে। তাই ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে যুদ্ধে হারার গ্লানিকে ভোলার জন্য নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যখন তৈরি হচ্ছে, এবার আটঘাট বেঁধে ডোনাল্ড ট্রাম্প নামতে শুরু করেন। প্রথমেই এই মুসলিম ঐক্যের যে বীজ, মুসলিম ঐক্যের যে চারা গাছ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল, তাকেই প্রথমে দুমড়ে মুচড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। রণক্ষেত্র ভারতের রাজধানী দিল্লি, আছড়ে পড়ছে হাজার হাজার ছাত্র জনতা, ভেঙে চুরমার করা হচ্ছে পুলিশের লোহার ব্যারিকেড। নজিরবিহীন এই উত্তাপের মুখে সংসদ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র আর 20 জন শিক্ষার্থীর আত্মহত্যার পর ফুঁসে উঠেছে পুরো ভারত। কিন্তু কে এই ককরোচ জনতা পার্টি, যাদের ভয়ে কাঁপছে কেন্দ্র? শীর্ষ নেতা গ্রেপ্তারের পরও কেন থমকে যাচ্ছে না আন্দোলন? ভারতের রাজপথে কি তবে তৈরি হচ্ছে নতুন কোনো অভ্যুত্থানের ইতিহাস? উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুসলিম হয়ে বিশ্বাসঘাতকতার চূড়ান্ত শাস্তি পাওয়ার দ্বার প্রান্তে সৌদি আরব। সৌদির তেল বের হওয়ার সব পথ রীতিমতো বন্ধ হওয়ার চূড়ান্ত ব্যবস্থা করেছে ইরান এবং তার বন্ধুরা। এবার মার্কিন মিত্র সৌদি আরবকে চরম বার্তা দিল ইয়েমেন। স্পষ্ট ভাষায় দিয়েছে সরাসরি নৌ অবরোধের ঘোষণা। জানান দিল শক্তি প্রদর্শনের ক্ষেত্রে রিয়াদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই সানা। বছরের পর বছর ধরে ইয়েমেনের ওপর যে অবরোধ ও সামরিক চাপ প্রয়োগ করেছে সৌদি আরব, তারই এবার পাল্টা জবাব দেবে ইয়েমেন। তবে কি নতুন অধ্যায়ে প্রবেশ করলো মধ্যপ্রাচ্য সংঘাত? ইরানের দেখানো পথেই যেন অন্যায়কারীদের শাস্তি দিচ্ছে ইয়েমেন। ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহের সোমবার থেকেই অবরোধ কার্যকর হয়েছে। আর এর নেপথ্যে আছে দেশটির ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। নতুন বিধিনিষেধ নিয়ে ইতোমধ্যেই বিবৃতি দিয়েছেন বাহিনীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। জানিয়েছেন চোখের বদলে চোখ আর অবরোধের বদলে অবরোধ, এই নীতিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। ঘোষণা দিয়েছেন লোহিত সাগরে চলাচলকারী সৌদি সংশ্লিষ্ট নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার। বাহিনীটি যেন জানান দিল এবার শুধু সীমান্তে নয়, যুদ্ধ হবে বাণিজ্য আর জ্বালানি রুটেও। সম্প্রতি ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল সৌদি আরব। এছাড়াও দীর্ঘদিন ধরে অবরোধ অব্যাহত রেখেছিল ইয়েমেনের বন্দর আর বিমানবন্দরের ওপর। তার জেরেই এমন পদক্ষেপ নেয় ইয়েমেনের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীটি। বিশ্লেষকদের মতে ইয়েমেনের এমন ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যের নতুন বার্তা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং প্রতিপক্ষের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির একটি প্রক্রিয়া। তাদের মতে পদক্ষেপটির ফলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তায় তৈরি হতে পারে নতুন সংকট। আর এটি সৌদি আরবের জন্য হতে যাচ্ছে বড় কৌশলগত চ্যালেঞ্জ। কেননা হরমুজ প্রণালীতে ইরানের বিধি নিষেধের পর বাড়তি চাপে আছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলের তেল ক্ষেত্র থেকে রপ্তানির একটি বড় অংশ এতদিন পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালীর পথ ব্যবহার করে পৌঁছে যেত আন্তর্জাতিক বাজারে। কিন্তু বর্তমানে প্রণালীটি বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে লোহিত সাগর এবং বাবেল মান্দেব প্রণালীটিকে ব্যবহার করত সৌদি আরব। পূর্বাঞ্চলের তেল ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে এনে সেখান থেকে পাঠাতো ইউরোপ সহ অন্যান্য দেশগুলোতে। তবে সৌদির সেই বিকল্প রুটে এবার অবরোধ দিয়েছে ইয়েমেন। বিশ্লেষকদের মতে নৌপথ দুটিতে দীর্ঘ সময়ের অবরোধ বজায় থাকলে তেল রপ্তানি, জ্বালানি সরবরাহ আর বৈদেশিক আয়ের উপর পড়বে নেতিবাচক প্রভাব। দেশটির সামনে এখন নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা ও তেল রপ্তানি স্বাভাবিক রাখার মতো দুটি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তবে শুধু সৌদি আরব নয়, বিশ্ব জ্বালানি বাজার
ব্যবসার, শিপিং খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রতিফলন পড়বে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হঠাৎ করে একেবারে অন্ধ হয়ে গেছে। কোটি কোটি ডলারের অত্যাধুনিক রাডার আর মহাকাশ থেকে নজরদারি স্যাটেলাইট নীরবে এক লহমায় নিষ্ক্রিয় হয়ে গেছে। আর এই নীরবতার মাঝে আকাশ থেকে একটা প্রলয় নেমে আসে। কল্পনা মনে হচ্ছে, কিন্তু এর শুরুটা হয়েছিল বেশ অদ্ভুত একটা জায়গা থেকে। আপনি হয়তো ভাবছেন আমেরিকা বা ইউরোপের কথা শুনলে বোঝা যায়, কিন্তু রাশিয়া এখানে কি করছে একটু পেছনে ফিরে দেখলে বোঝা যাবে কতটা জটিল এই সমীকরণ। যুদ্ধের এই চরম মুহূর্তে যখন একটা ভুল পদক্ষেপই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, ঠিক তখনই মস্কো থেকে তেহরানের একটা গোপন বার্তা যায়। ভ্লাদিমির পুতিন নিজেই ইরানকে একটা পরামর্শ দেন। একজন অভিজ্ঞ দাবারু হিসাবে তিনি বুঝতে পেরেছিলেন যে এখন হাতের সব তাস উজাড় করে দেখানোর সময় নয়। তিনি ইরানকে বলেছিলেন তাদের সবচেয়ে গোপন অস্ত্রটা এখনো লুকিয়ে রাখতে। কিন্তু ইরান কি সেই পরামর্শ মানল? তেহরান মস্কোর কথাকে একপাশে সরিয়ে রেখে এমন একটি অস্ত্রের আবির্ভাব ঘটালো যার অস্তিত্ব সম্পর্কে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ধোঁয়াশায় ছিল। তারা সামনে আনলো একটি এমন বিমান যেন মৃত্যুর নিজস্ব একটা প্রতিমূর্তি। আপনারা হয়তো স্টেলথ টেকনোলজির নাম শুনেছেন। আমেরিকার যুদ্ধ বিমানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু ইরান যে বিমানটি নিয়ে এলো সেটা শুধু চোখের আড়ালে থাকার মতো না, সাধারণ কোনো যুদ্ধ বিমানও নয়। এটা যেন আকাশের ভাসমান এক টুকরো অন্ধকার। এই বিমানের গায়ের রং দেখলে বোঝা যায় কতটা নিষ্ঠুর পরিকল্পনার ফসল এটা। সাধারণ বিমানের রং হয় ধূসর বা আকাশের সাথে মিশে যায় এমন, যাতে দূর থেকে দেখলে চোখে পড়ে না, কিন্তু এই বিশেষ রংটি হলো একেবারে ঘুটঘুটে কালো। এই কালো রঙের পেছনে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের এমন কিছু প্রযুক্তি যা পদার্থবিজ্ঞানের সব নিয়মকে চ্যালেঞ্জ করে। একে বলা হয় রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, বাংলায় বললে যাকে বলা হয় রাডার তরঙ্গ শোষণকারী উপাদান। এর কারণটা কি? ধরুন আমেরিকার কোনো যুদ্ধজাহাজ বা ঘাঁটি থেকে একটি শক্তিশালী রাডার সিগন্যাল বিমানের গায়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, বা রাডার স্ক্রিনে একটা বিন্দু দেখা দিয়েছে। কিন্তু এই কালো বিমানের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। সিগন্যালটি যখন এর গায়ে আঘাত করছে তখন সেটা ফিরে আসছে না, বরং বিশেষ কালো আবরণটি সেই তরঙ্গকে একেবারে শুষে নিচ্ছে, ঠিক যেন একটা কালো গর্ত আলোকে গিলে খায়। ফলে আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও বুঝতে পারছে না তাদের মাথার উপর ঠিক কয় ফুট উপরে একটা ধ্বংসযজ্ঞের বস্তু ভাসছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ইরান এই মুহূর্তে এই অদৃশ্য বিমানটিকে সামনে আনলো কেন? এটা কি শুধুই আমেরিকাকে ভয় দেখানোর একটা কৌশল? বিষয়টা তার চেয়েও অনেক গভীর। যখন কোনো দেশ বুঝতে পারে যে তার চারপাশটা শত্রু দিয়ে পুরোপুরি বেষ্টিত, তখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন সে তার সবচেয়ে গোপন অস্ত্রটা বের করে আনে। আর ইরান ঠিক সেই পর্যায়ে এসে পৌঁছেছে। আমেরিকার ইসরায়েল যখন তাদের সামরিক অবস্থান সাজাচ্ছিল, ঠিক তখনই ইরান বুঝিয়ে দিতে চাইছে যে তোমরা যতই শক্তিশালী হও না কেন, তোমাদের সামনেই আমরা এমন কিছু করছি যা তোমরা দেখতেই পাচ্ছ না। এখন চলুন সবচেয়ে ভয়ঙ্কর দিকটাই যাই। এই বিমানটা কি শুধুই আকাশ থেকে ছবি তুলছে? যদি শুধু তাই হতো তাহলে আমেরিকা এত শঙ্কিত হতো না। সামরিক বিশেষজ্ঞদের মতে এই স্পাই প্লেনের সবচেয়ে বড় অস্ত্র হলো এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। ধরুন পারস্য উপসাগরে আমেরিকার একটা বিশাল যুদ্ধজাহাজ ভাসমান আছে। হঠাৎ করে এই জাহাজের উপর দিয়ে এই কালো বিমানটি একদম নীরবে উড়ে গেল। কোনো শব্দ নেই, কোনো আভাস নেই। আর ঠিক সেই মুহূর্তে জাহাজের সব রাডার স্ক্রিন ফাঁকা হয়ে গেল। যোগাযোগ ব্যবস্থা তার যুগে ফিরে গেল। জিপিএস সিগন্যালটা হারিয়ে যাবে। একটা মুহূর্তের জন্য ভাবুন, ভূমধ্যসাগরের বুকে একটা যুদ্ধজাহাজ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। সে জানে না চারপাশে কি হচ্ছে, সে কার সাথে যোগাযোগ করছে। একে বলা হয় আধুনিক যুদ্ধের ভাষায় সেন্সরি ডিপ্রাইভেশন, বা শত্রুকে একেবারে অন্ধ করে দেওয়া। ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গতকাল সোমবার 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এ সময় ভবনের ভেতরেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বিবেচনায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপের পর এই আন্দোলন এখন মোদির পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে বিক্ষোভে অন্তত 180 জন আহত হওয়ার একদিন পর ভারতের তেলাপোকা জনতা পার্টির আন্দোলন মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? ভারতের রাজধানী দিল্লিতে সোমবার ছিল এক উত্তপ্ত দিন। সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য ন্যায় বিচার। হাজার হাজার বিক্ষোভকারী সংসদের দিকে এগোতে শুরু করলে দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসায়। বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়। সংসদের আশেপাশে জারি করা হয় নিষেধাজ্ঞা। তারপরও এগিয়ে যান আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ মিছিল থামাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং 70 জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ মুখ হলেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তিনি অনশন চালিয়ে যাচ্ছেন এবং জানিয়েছেন সংসদ সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। হাসপাতাল থেকেই তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে সরকারের পক্ষ থেকেও প্রথমবারের মতো আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, কিন্তু বৈঠক শেষে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন
তাদের 3টি মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। শুধু রাজপথেই নয়, এই আন্দোলন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। কয়েক মাস আগেও ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি এখন লাখো তরুণের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এনপিআর, বিবিসি, এএফপি সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে এটি অন্যতম বড় যুব নেতৃত্বাধীন বিক্ষোভ। তবে সরকার এখনো তাদের অবস্থানে অনড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের কোনো ইঙ্গিত দেন। একটি ব্যঙ্গাত্মক নাম থেকে শুরু হওয়া আন্দোলন আজ ভারতের রাজনীতির আলোচনার কেন্দ্রে। প্রশ্ন এখন, সরকার কি আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই ছাত্র যুব আন্দোলন আরো বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নেবে? দিল্লির রাজপথে শুরু হওয়া এই লড়াই এখন শুধু একটি আন্দোলনের গল্প নয়, বরং ভারতের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক জবাবদিহির এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। রহস্যময় এক মার্কিন ঘাঁটি জর্ডানের টাওয়ার 22, ইরান সেখানেও দিল হানা। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এবার একের পর এক মৃত্যুর নিশানা আছে ইরান। জর্ডান থেকে ইরাক কিংবা বাহরাইন থেকে কুয়েত, সবই যেন তেহরানের টার্গেট তালিকায়। তাই তো জর্ডানের কবর রচনার মিশনে নেমেছে তেহরান, আর এতেই জাহান্নামের আগুনে পুড়ছে বেঈমান জর্ডান। মুহূর্তে কেঁপে উঠছে একের পর এক সামরিক ঘাঁটি। আকাশ চিরিয়ে ছুটে যাচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর বিস্ফোরণের বিকট শব্দে থরথর করে কাঁপছে পুরো অঞ্চল। আকাবা বিমানবন্দর থেকে মার্কিন টাওয়ার 22 ঘাঁটি কোথাও যেন রেহাই নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের হামলায় ধ্বংস হয়েছে মার্কিন C-17 পরিবহন বিমান ও P-8 সামরিক কমান্ড বিমান। একই সঙ্গে টাওয়ার 22 ঘাঁটির আবাসিক ইউনিট গুড়িয়ে দিয়ে বহু মার্কিন সেনাকে হত্যার দাবিও করেছে তারা। ভূপ্রাচ্যের চলমান সংঘাতে টার্গেট সেট করে প্রতিদিনই নতুন নতুন ফ্রন্ট খুলছে ইরান। এরই ধারাবাহিকতায় সরাসরি জর্ডানকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান। আইআরজিসির দাবি, অপারেশন হাসিল 2 এর 21তম ধাপে জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলায় ধ্বংস হয়েছে বিমানবন্দরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান এবং একটি P-8 কমান্ড ও নজরদারি বিমান। শুধু আকাবা নয়, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি টাওয়ার 22 ছিল আইআরজিসির হামলার লক্ষ্যবস্তু। তাদের দাবি, ঘাঁটির একটি আবাসিক ইউনিটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের উপরও হামলা চালানো হয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তেহরান। যুদ্ধের আগুন জ্বলছে বাইরে, আর মাটির নিচে চলছে অন্য এক মহাপ্রলয়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধ বিমানের গর্জনে কাঁপছে, ঠিক তখনই পায়ের নিচের মাটি জানান দিচ্ছে অন্য এক ভয়ঙ্কর বার্তা। মাত্র 7 দিনে 83 বার কেঁপে উঠেছে পারমাণবিক শক্তিধর দেশ ইরান। চারদিকে যখন বারুদের গন্ধ, তখন মাটির নিচের এই অনবরত কম্পন কি কেবলই প্রকৃতির খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? সময়টা যেন থমকে গেছে ইরানের মানুষের কাছে। যুদ্ধের ভয়াবহতা আর আতঙ্ক কমছেই না, আর অন্যদিকে পায়ের নিচে অনবরত কাঁপছে মাটি। সব মিলিয়ে এক চরম দোলাচলে পুরো দেশ। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউট যখন একের পর এক ভূকম্পনের খতিয়ান দিচ্ছিল, তখন চমকে উঠেছে খোদ আন্তর্জাতিক মহলও। 7 দিনে 83টি কম্পন, এর মধ্যে 71টি মৃদু হলেও 10টি ছিল মাঝারি এবং 2টি ছিল তীব্র ক্ষমতার। শুধু তাই নয়, খুজেস্তানের 5.0 এবং কেরমানশাহের 5.7 মাত্রার জোড়া ধাক্কা পুরো দেশের হৃদস্পন্দন যেন থামিয়ে দিয়েছিল। খোরাসান রাজাভি থেকে শুরু করে কেরমান, ফার্স, মাজানদারান, এমনকি খোদ রাজধানী তেহরানও রক্ষা পায়নি এই ভূগর্ভস্থ তাণ্ডব থেকে। আর এই ঘন ঘন কম্পনই জন্ম দিয়েছে এক বিশ্বকাপানো গুঞ্জনের। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মনে একটাই প্রশ্ন, যুদ্ধকালীন এই চরম উত্তেজনার মাঝেই কি তবে গোপনে কোনো পরমাণু বোমার পরীক্ষা চালালো তেহরান? মাটির নিচে কি তবে রচিত হচ্ছে নতুন কোনো ইতিহাসের খসড়া? তবে এই রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝেই মুখ খুলেছেন বিজ্ঞানীরা। সব জল্পনা কল্পনায় পানি ঢেলে ইরানের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর পেছনে কোনো বারুদ কিংবা পরমাণুর হাত নেই। এটি সম্পূর্ণ প্রকৃতির এক রুদ্ররূপ। মাটির 8 থেকে 12 কিলোমিটার গভীরে ইউরেশীয় আর আরাবিয়ান টেকটনিক প্লেটের যে তীব্র সংঘাত চলছে, তারই বহিঃপ্রকাশ এই ভূমিকম্প। টানা বিমান হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং কৌশলগত স্থাপনায় বিস্ফোরণের পর এবার সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও জল্পনা। মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলো শুধু সামরিক ঘাঁটি বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ সেতু, রেললাইন, সড়ক, বন্দর, বিমানবন্দর এবং সাঁজোয়া ইউনিটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের লক্ষ্যবস্তু নির্বাচন সাধারণ বিমান অভিযানের চেয়ে অনেক বিস্তৃত সামরিক পরিকল্পনার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে হরমুজগান, খুজেকস্তান, বুশেহর এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের ধারাবাহিক হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই অঞ্চলগুলো ইরানের তেল ও গ্যাস রপ্তানি, সমুদ্র বন্দর এবং
এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থার কেন্দ্র। ফলে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে শুধু সামরিক নয়, দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। কিছু সামরিক বিশ্লেষকের মতে দক্ষিণ ইরানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে সীমিত পরিসরে স্থল অভিযান পরিচালনা সহজ করার চেষ্টা হতে পারে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবু হামলার ধরন ও লক্ষ্যবস্তুর পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে ইরানও পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশটির সামরিক বাহিনী ইতিমধ্যে অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনা সমাবেশকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়েছেন, বিদেশি স্থল অভিযান শুরু হলে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। এদিকে অ্যামাজনের ডেটা সেন্টার গড়িয়ে দিল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC দাবি করেছে তারা বাহরাইনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার 21 জুলাই প্রকাশিত আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, IRGCর অ্যারোস্পেস ফোর্স একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তাদের দাবি লক্ষ্যবস্তুটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এই দাবির বিষয়ে এখনো পর্যন্ত বাহরাইন, যুক্তরাষ্ট্র বা অ্যামাজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমেরিকার মধুক্ষেত্র যখন মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার ইরানের কাছে 40 দিনের যুদ্ধে পরাস্ত হবার পর যখন ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী, সেই সময়ে হঠাৎ করে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নন অ্যাগ্রেশন প্যাক্ট এবং মুসলিম নেটো গড়ে তোলবার জন্য তৎপর হয়ে ওঠেন। এমনকি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান খোদ পাকিস্তানের ইসলামাবাদে উড়ে গিয়ে এই মুসলিম নেটোর কাজকে এক ধাপে অনেকখানি এগিয়ে নিয়ে যান। আর যখন মুসলিম নেটোর নেতৃত্বে ইরান সবার আগে এগিয়ে আসতে শুরু করে, তখনই ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হয়ে পড়েন যে কোনো মূল্যে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে না দিতে। কারণ যদি মুসলিম রাষ্ট্রগুলো একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, পশ্চিমী দুনিয়ার শোষণ ক্ষেত্র, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস শোষণ করা যে ঐতিহ্য অতীতকাল থেকে আমেরিকা এবং ইউরোপ করে আসছিল, সেই শোষণের ইতি পড়বে। তাই ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে যুদ্ধে হারার গ্লানিকে ভোলার জন্য নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যখন তৈরি হচ্ছে, এবার আটঘাট বেঁধে ডোনাল্ড ট্রাম্প নামতে শুরু করলেন। প্রথমেই এই মুসলিম ঐক্যের যে বীজ, মুসলিম ঐক্যের যে চারা গাছ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল, তাকেই প্রথমে দুমড়ে মুচড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সুপার পাওয়ার হওয়া আটকাতে ডোনাল্ড ট্রাম্প একে একে তুরস্ক, সৌদি আরব এবং ইরাকের উপরে ঘা মারতে শুরু করে। তাদেরকে নতুন নতুন প্রলোভন দিয়ে ইরানের কাছ থেকে তাদেরকে সরাতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। আর এই খেলাতে প্রথম বলি হন তুরস্কের লোভী শাসক এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ম্যাম করতে শুরু করে দেন F-35 ফাইটার জেট পাওয়ার জন্য। ওদিকে সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমান সুদীর্ঘ কাল ধরে লালায়িত পারমাণবিক শক্তি তৈরি করবার জন্য, পাশে ইরান যখন সাই সাই করে এগিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তি নিয়ে এবং সীমাহীন মিসাইল এবং ড্রোন শক্তি তৈরি করে, তখন ভেতরে মোহাম্মদ বিন সালমান তিনিও চাইছিলেন একটা কিছু হোক আমেরিকার সঙ্গে গাঁট ছাড়া বেঁধে। আর সেই সুযোগে ডোনাল্ড ট্রাম্প তাকেও বধ করলেন পারমাণবিক চুক্তির নামে। পড়ে রইল ইরাক, যে ইরাক আমেরিকার আগ্রাসনের সব থেকে ভয়ঙ্কর বলি হয়েছে। 2003 সাল থেকে যে সোনার দেশ ইরাককে তছনছ করে দিচ্ছে আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে 5 দিন সফর করলেন ইরাকের প্রধানমন্ত্রী। আর ওই 5 দিনেই তাকে যেটুকু টুপি পরাবার ডোনাল্ড ট্রাম্প টুপি পরিয়ে দিলেন। আর যখন একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ডোনাল্ড ট্রাম্প বোকা বানাতে শুরু করেছেন, তারপরে শুরু হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যাকে কূটনৈতিক ভাষায় বলছে ব্রিঙ্কম্যানশিপ। একে একে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা পকেটে পড়েছে। তারপর প্রায় মিত্রহীন ইরানের উপরে শুরু হলো সামরিক আগ্রাসন। কিন্তু ইরান আমেরিকার এই কূটকৌশল অনেক আগে থেকেই জানে এবং মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকে যে সে পাশে পাবে না, সে বিষয়েও প্রায় অনেকখানি নিশ্চিত ছিল আগে থেকে ইরানের নেতৃত্ব। তাই ইরান কোনো প্রতিবেশী দেশের উপরে ভর করে এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়তে নামেনি। সে বরং নিজের উপরে 100% আত্মবিশ্বাস, দেশের মানুষের দেশের জন্য শাহাদাত বরণ করবার যে আকুতি, এই দেশপ্রেমের শক্তির উপরে ভর করেই ইরান আমেরিকার মতো হানাদার শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী সংগ্রাম গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভর করে ইরান এই যুদ্ধে লড়ছে না, বরং তার নিজের তৈরি মিসাইল এবং ড্রোনের উপরে ভর করেই আমেরিকার মতো হানাদারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। আজকের এই আলোচনায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব মুসলিম বিশ্বে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে সীমাহীন আশা জেগেছিল, যে অন্তত অনেক দেরি করে হলেও মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কগুলো বুঝতে শিখেছে ঐক্যই একমাত্র শক্তি, আর ঐক্যবদ্ধভাবেই পশ্চিমী দুনিয়ার আগ্রাসনকে তারা প্রতিরোধ করতে পারবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে, কোন কোন চালে মুসলিম রাষ্ট্রগুলোর এই ঐক্যকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আর এর বদলা হিসেবে ইরান কি কি পন্থা অবলম্বন করছে এই মধ্যপ্রাচ্যের এই দুর্বল ব্যক্তিত্বহীন রাষ্ট্রগুলোকে সোজা করবার জন্য। চলুন আজকের এই আলোচনা আমরা সেটা বোঝার চেষ্টা করি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। তবে মূল আলোচনায় ঢোকার আগে চলুন গত 24 ঘন্টা যুদ্ধের চটপট আমরা আপডেটগুলো দেখে নিই। এই দিয়ে আমেরিকার পরপর ইরানের উপরে 10 রাত্রি হামলা চালানো শেষ হলো। গত রাতেও যথারীতি আমেরিকা সেই হরমুজ অঞ্চলে লাগাতার আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণ ছিল রীতিমতো বিধ্বংসী। ইরানের হরমুজগাউন প্রভিন্সে এই পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকায় আক্রমণ চালিয়েছে গত রাতে। উপকূলবর্তী এলাকার ডিফেন্স সিস্টেমের উপর গতকাল প্রথম আক্রমণ হয়েছে। দুটি ডিফেন্স সিস্টেমে আক্রমণ হয়েছে, আর আক্রমণ হয়েছে 3টে র্যাডার সিস্টেমের উপরে। র্যাডারগুলিকে ধ্বংস করতে চাইছে আমেরিকা যে
কোনো মূল্যে, কারণ এই র্যাডারগুলোই আমেরিকার জন্য কাল হচ্ছে। র্যাডারের মাধ্যমেই এই পারস্য উপসাগর দিয়ে কোন কোন জাহাজ চলাফেরা করছে কিংবা পার হওয়ার চেষ্টা করছে সেটাকে খুব সহজেই ইরান শনাক্ত করছে এবং তার উপরে আক্রমণ হানছে। আমেরিকা গত 14 দিন ধরে যে নতুন যুদ্ধ চালাচ্ছে সেই যুদ্ধের এক এবং একমাত্র টার্গেট এই মুহূর্তে হরমুজকে দখল করা। আর সেই লক্ষ্য নিয়ে আমরা দেখলাম কেশং আইল্যান্ডে গত রাতে বেশ বিধ্বংসী আক্রমণ চালিয়েছে আমেরিকা, বেশ কয়েকটা শক্তিশালী আক্রমণ করেছে। আক্রমণ হয়েছে আবারও বন্দর আব্বাসে মাল্টিপল স্ট্রাইক, বেশ কয়েকটা আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের লক্ষ্য ছিল কমান্ড সেন্টার, যে আইআরজিসির কমান্ড সেন্টার রয়েছে সেই কমান্ড সেন্টারে আক্রমণ হয়েছে। এবং কেশং আইল্যান্ডের ক্ষেত্রে একটি ড্রোন লঞ্চ সেন্টার, যেখান থেকে ইরানের আইআরজিসি সেনারা শত্রু দেশকে উদ্দেশ্য করে ড্রোন ছুড়ে দেয়, কেশং আইল্যান্ডের সেই ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেই আক্রমণ চালিয়েছে আমেরিকা গতকাল রাতে। আর মার্কিন আগ্রাসনের পরপর যথারীতি ইরানের আইআরজিসি এবং ইরানের এরোস্পেস যে সেনাবাহিনী তারাও আক্রমণ হেরেছে বাহরাইন এবং কুয়েতে। মূলত বাহরাইনকে পাখির চোখ করা হয়েছিল আজকে। বাহরাইনের উল্লেখযোগ্যভাবে অ্যামাজনের ডেটা সেন্টার, অ্যামাজন কোম্পানি তথা আমেরিকা এবং বাহরাইন উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটা তথ্য কেন্দ্র, সেই তথ্য কেন্দ্রে আজ ইরান আক্রমণ করেছে। এবং সামরিক ক্ষেত্রগুলি দেখা হয় তাহলে দেখা আল শাকির এয়ারবেস, বাহরাইনের এই আল শাকির এয়ারবেসের একটি জেট রিপেয়ারিং ফ্যাসিলিটি এবং জেট হ্যাঙ্গার দুটোর উপরে আক্রমণ চালানো হয়েছে। আর সালমান পোর্ট, বাহরাইনের একটি সামুদ্রিক বন্দর, এই সালমান বন্দরের যে ডিফেন্স সিস্টেম রয়েছে র্যাডার, সেই র্যাডার আক্রমণ চালানো হয়েছে। এমনকি বাহরাইনের যে আমেরিকার ফিফথ ফ্লিট রয়েছে সেখানেও আক্রমণ চালিয়েছে ইরানের সেনারা। সেটা আমরা দেখে নিই কুয়েতের কোথায় কোথায় আক্রমণ করেছে আইআরজিসি সেনারা। কুয়েতের ক্যাম্প আরিফজান ইতিমধ্যেই বিধ্বস্ত। এই ক্যাম্প আরিফজান, সেই আরিফজানের যে ডিফেন্স সিস্টেম তার ব্যাটারিতে আক্রমণ করেছে এবং স্যাটেলাইট অ্যারে বা অ্যান্টেনা, ক্যাম্প আরিফজান একরকম গুড়িয়ে দিয়েছে ইরান। তার যেটুকু অবশিষ্ট আছে তার উপরেও আক্রমণ চলছে এই মুহূর্তে। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে নতুন করে আজ ইরান। তবে উল্লেখযোগ্য আজ আবারও হরমুজ প্রণালী দিয়ে পার হতে চাওয়া দুটি জাহাজকে ইরান আজ সিজ করে নিয়েছে, অর্থাৎ ইরান তার নিয়ন্ত্রণে নিয়েছে দুটি জাহাজকে। অপরদিকে আরো একটি কমার্শিয়াল ট্যাঙ্কার, তেলবাহী একটা বাণিজ্যিক জাহাজ, সেই বাণিজ্যিক জাহাজ যারা ইরানের অনুমতি ছাড়াই এই হরমুজ প্রণালী পার হবার অপচেষ্টা করছিল তাকেও আক্রমণ করেছে ইরান। এই আক্রমণের মাধ্যমে একটা বার্তা কিন্তু স্পষ্ট, আমেরিকা গত 13 দিন ধরে নির্বিচারে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে পরিমাণ সামরিক আক্রমণ চালাচ্ছে, তারপরেও এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো সম্পূর্ণটাই ইরানের হাতে রয়েছে। তার প্রমাণ কিন্তু বারবার ইরান দিচ্ছে। ইরানের উপরে যতই তুমি আক্রমণ করো, হরমুজ প্রণালী দখল করা তোমার কাজ নয়। চলুন এবার ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। যে কথা বলছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি হতে যাওয়া যে ঐক্য, যে ঐক্য তৈরিকে ঘিরে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল। যদি এই ঐক্য তৈরি হতে পারতো, পাশে অবশ্যই ছিল রাশিয়া এবং চীন। রাশিয়া, চীন, ইরান একাধারে পৃথিবীর বিকল্প একটা শক্তি মেরু। আর সেই মেরুর সঙ্গে যদি ইসলামিক রাষ্ট্রগুলো যথা সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর, পাকিস্তান এহেন রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যকে আর আমেরিকা কোনোদিনও শোষণ ক্ষেত্র বানিয়ে রাখতে পারতো না। আর মধ্যপ্রাচ্যে যে বর্বরচিত গণহত্যা চলছে, যে গণহত্যা থামানো এই সময় যেটা সবচাইতে বড় দাবি, বিশেষ করে গাজাতে যে নিরীহ শিশুদের হত্যা চলছে, সাধারণ মানুষকে যেভাবে প্রতিদিন এই গণহত্যাকারী ইসরায়েলি সেনারা খুন করছে, সেই হত্যার বন্ধ হওয়া দরকার ছিল। বন্ধ হওয়া দরকার ছিল লেবাননের ইসরায়েলি বর্বরতা। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই আমেরিকা এতদিন ধরে এই রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে এবং এই লড়াইয়ের সুযোগ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যব্যাপী শোষণ এবং গণহত্যার এক ত্রাস তৈরি করে রেখেছে। আর সেই ত্রাস বন্ধ হওয়ার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে আরো একবার ডোনাল্ড ট্রাম্প ছাড়খাড় করে দিলেন তার কূটকৌশল দিয়ে। মুসলিম নেটোর ক্ষেত্রে বড় আঘাত যেটা আসলো সেটা এরদোয়ানের মাধ্যমে, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং অনভিপ্রেত বটে। এই কারণেই কারণ এরদোয়ান গত কয়েক বছর ধরে তিনি মুসলিম বিশ্বের মসিহা সাজবার চেষ্টা করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে এত ঘন ঘন তিনি কমেন্ট করেছেন যাতে মনে হয়েছে আজই ইসরায়েলকে বোমা মেরে গোটা দেশটাকে ধ্বংস করে ফেলবেন এই মসিহা এরদোয়ান। কিন্তু বাস্তবের তথ্য এই, ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার পরেও এই তুরস্ক রাষ্ট্রের শাসক এরদোয়ান গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে একাধিক বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রেখে দিয়েছেন। ইসরায়েলের প্রয়োজনীয় জ্বালানি, বিপুল পরিমাণে তেল রপ্তানি, এমনকি তার বন্ধু রাষ্ট্র আজারবাইজানকে ইসরায়েলকে তেল বিক্রি করতে বাধ্য করার কাজ, তার সঙ্গে সামরিক লেনদেন চালিয়ে যাওয়া, সবই করছেন গোপনে। আর বাইরে বাইরে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন হুমকি দিচ্ছেন। তিনি এমনকি ফলাও করে বললেন যে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন তিনি ইসরায়েলকে আর গ্রেটার ইসরায়েল বানাতে দেবেন না, বরং তিনি ইসরায়েলকে কবজা করে নিয়ে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন। শুনতে কি অসাধারণ। কিন্তু মজার যে বিষয়টা হলো, ডোনাল্ড ট্রাম্প নেটোর বৈঠক করতে তুরস্কে আসবার পর প্রথম যে ললিপপ গিলিয়ে দিলেন এই এরদোয়ানকে, তা হলো F-35। বেশ কয়েক বছর থেকে এরদোয়ানের স্বাদ ছিল যে F-35 ফাইটার জেট তিনি কিনবেন, কিন্তু আমেরিকা এতদিন ধরে এরদোয়ানকে এই স্বপ্ন পূরণের কোনো সুযোগ দেয়নি। তার উপরে মাত্র কয়েক বছর আগে এরদোয়ান রাশিয়ার কাছ থেকে S-400 নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে বসেন। আর যখন রাশিয়ার কাছ থেকে এই S-400 তিনি কিনলেন, আমেরিকা বেজায় রুষ্ট হলো। আর তারপরেই তুরস্কের উপরে অস্ত্র কেনার উপরে দিল স্যাংশন লাগিয়ে, এমনকি ব্যাংকিং বিশেষ করে ঋণ গ্রহণের উপরে আমেরিকা চাপিয়ে দিল স্যাংশন। তাই তুরস্কের এরদোয়ান বেশ চাপে ছিলেন। যখন এই ন্যাটোর বৈঠক হলো, ডোনাল্ড ট্রাম্প তাকে পাশে বসিয়ে তাকে এমনভাবে হাওয়া দিলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এবং বাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গেলেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের একটাই কৌশল ছিল, যাতে এরদোয়ান ইরানের সঙ্গে তার যে সখ্যতা, সেই সখ্যতা আর না বাড়ায়। দিল্লিতে ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই তরুণদের নতুন দল ককরোচ জনতা পার্টি, যেটাকে সিজিপি বলা হয়, তাদের ডাকা চল সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় মধ্য দিল্লি। ঘটনাটি গতকালকে, এখন পর্যন্ত সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ যন্তর মন্তর থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হয়। যন্তর মন্তরের মোড়ে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাসের শেল ও বেপরোয়া লাঠিচার্জ চালায় পুলিশ।
উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির মোবাইল ইন্টারনেট বন্ধ এবং 5টি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখা হয়। বাইরের এই নজিরবিহীন উত্তেজনার মুখে কড়া নিরাপত্তা বলায় সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল পরীক্ষার ভয়াবহ জালিয়াতি এবং এর জেরে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের যুব সমাজ। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে সিজিপি এই আন্দোলনে ডাক দিয়েছে। এর আগে এই আন্দোলনের সঙ্গে সংগতি প্রকাশ করে 21 দিন ধরে অনশনরত প্রখ্যাত শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনার ক্ষোভ আরো বাড়িয়ে দেয়। এই অসন্তোষ থেকে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদ চত্বরে অভাবনীয় বিক্ষোভে সূত্রপাত হয়। নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ও সংঘর্ষ। ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশের পূর্ব অনুমতি না থাকায় সোমবার সকাল থেকে হাজারো আন্দোলনকারী রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে রাজপথে চরম উত্তেজনা দেখা দিলে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে এবং কাঁদনে ঘাসে শেল নিক্ষেপ করে। প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানোর পাশাপাশি সেন্ট্রাল দিল্লির কিছু এলাকায় সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এই আন্দোলনের মধ্যে দলটির প্রধান ককরোচ বাহিনীর প্রধান অভিজিৎ দিককে পুলিশ আটক করে। নেতার আটকের খবরে আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করেন। নেতৃত্বের সংকট কাটাতে দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং শিক্ষার অধিকার এবং কাঠামোগত বা সিস্টেমের সংস্কারে বিশ্বাসী প্রতিটি সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই ককরোচ মুভমেন্ট চালিয়ে যাচ্ছেন। পুলিশি বাধা এবং শীর্ষ নেতার আটকের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অনড় রয়েছে দলটি। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও মোদী সরকারের ভূমিকা। সিজিপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণেরা একে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় 22,80,000 পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েন এবং পূর্ণ পরীক্ষার মানসিক চাপ সইতে না পেরে অন্তত 20 জন শিক্ষার্থী নিজেদের শেষ করে দেন। এই ঘটনার পরেই পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়। বিক্ষোভকারীদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্করণ। আন্দোলন দমন করতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন সাজোয়ান ও আধা সামরিক বাহিনী মোতায়েন করে। বিরোধী দল নেতা মাল্লিকার্জুন খার্গে সংসদে মোদী সরকারের বল প্রয়োগের কঠোর সমালোচনা করলেও প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে। সিজিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মুখে কোটি কোটি শিক্ষার্থীর এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন কোনো অভ্যুত্থানের জন্ম দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। দিল্লির এই আন্দোলন এখন কলকাতায় আঁচ লেগেছে। গতকাল কলকাতায়ও সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিজেপির বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এই দাবালনটা সারা দেশে ছড়িয়ে পড়ে কিনা সেটা এখন দেখার বিষয়।